আলোচনা এই কারণে হয়তো বেশি হচ্ছে, যখন আমরা দেখছি যে সীমান্তে সম্প্রতি আবার দেখলাম যে হত্যা ঘটেছে, আবার একজনকে ধরে নিয়ে তাকে মারধর করা হয়েছে, বাংলাদেশের থেকে ধরে বিএসএফ ধরে নিয়ে গেছে। এবং পুশিনের ঘটনা বাংলাদেশের পক্ষ থেকে আমরা দেখেছি যে ভার্বাল নোট দেওয়া হয়েছে। মে মাস থেকে আমি যদি একটি পরিসংখ্যান দেই, সেখানে আছে যে 2025 সালের ফেব্রুয়ারি থেকে 2026 সালের মে পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তের অন্তত 68টি স্থানে আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে বাংলাদেশের অনুমতি ছাড়াই ভারত বিভিন্ন ধরনের অবকাঠামো ও কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ চালিয়েছে, যা দ্বিপক্ষীয় প্রক্রিয়ার স্পষ্ট লঙ্ঘন। এই বিষয়গুলি এখনো পর্যন্ত কোনো আসলে সমাধান হয়নি। বাংলাদেশ ভার্বাল নোট পাঠিয়েছে, সেটি আমরা দেখছি যে দিল্লিতে বৈঠক চলছিল যে 10 জুন, সেই সময় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা। আপনি আসলে কিভাবে দেখছেন যে আমাদের এই বিষয়গুলো কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি, তার মধ্যেই তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন? সেটা কি আসলে ওইটি আড়াল করার জন্য এই বক্তব্য তার? দীনেশ ত্রিবেদীর বক্তব্য আর একটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে অমীমাংসিত বিষয়গুলো, সেগুলার অগ্রগতি কেন হচ্ছে না। দুইটা আলাদা, একেবারে আমি এটাকে আলাদা রাখতে চাই আর কি। দুইটার প্রেক্ষাপটও আলাদা। প্রথমে আমি আমার এন্ডের থেকে কথা বলতে চাই, আমার বাংলাদেশের এন্ডের থেকে কথা। বাংলাদেশের এন্ডের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই সরকার, নতুন সরকার, তাকে খুব বেশি নতুন ভাবছে এবং নতুন ভাবতে ভাবতে আমার মনে হচ্ছে যে অনেকটাই বেশি নরম, অনেকটা বেশি হচ্ছে ভদ্রতা দেখাচ্ছে, উদারতা দেখাচ্ছে। দিল্লিতে যে বৈঠক হচ্ছে এটা কিন্তু দেখবেন, এটা কিন্তু খুব টেকনিক্যাল বৈঠক। এটি হচ্ছে দুইটি দেশের হচ্ছে এই সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক, বিজিবি এবং হচ্ছে বিএসএফ এর বৈঠক আর কি। এটা কিন্তু সেই অর্থে একটা কূটনৈতিক বৈঠকও না, বা উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্বেরও কোনো বৈঠক নাই সীমান্ত বিষয়টি। আসলে সীমান্ত বিষয়টিকে এখন পর্যন্ত কিন্তু সেই অ্যাড্রেসে নিয়ে আসা হয়নি। সীমান্তে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এইগুলা এখন পর্যন্ত সেভাবে করে অ্যাড্রেস করা হচ্ছে না। এরা এখনও হচ্ছে ওই আমলা পর্যায়ে বা পর্যায়ে আছে। পত্রপত্রিকার মাধ্যমে মানুষ জানতে পারছে, টিভি মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে, সোশ্যাল মিডিয়ার মানুষ জানতে পারছে, মানুষের অনেক ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। কিন্তু এটা কিন্তু ক্ষেত্রে সরকার অনেক বেশি ধীরে চলনীতিতে আছেন। এটার কৌশল হতে পারে ধীরে চলনীতি, ঠিক আছে, শক্তির ভারসাম্য সব কিছু বিবেচনা করে, কোলাটারাল ব্যালেন্স চিন্তা করে তারা আগাচ্ছে, বা তাদের এখানে আরও কোনো ডিপ্লোম্যাটিক ব্যাপার থাকতে পারে। কিন্তু হচ্ছে এটা বাংলাদেশ এন্ডের ক্ষেত্রে। আর বাংলাদেশের এন্ডের ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর কাছ থেকে আমি আর আমাদের প্রত্যাশা করার কিছু না। আমাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রদূতরা, আমাদের হচ্ছে ডিপ্লোম্যাটরা, আমাদের রাজনৈতিক নেতারা, আমাদের ফরেন মিনিস্ট্রি, ঠিক আছে, তাদের উপর হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশার জায়গা। তারা কীভাবে বিষয়টাকে ডিল করবে, ইন্ডিয়া কোয়েশ্চেনটাকে তারা কীভাবে ডিল করতে পারবে, সেটা দেখার বিষয় আর কি। এখন পর্যন্ত কিন্তু খুব আশাবাদী কিছু দেখা যায় নাই আর কি। এখন পর্যন্ত যা কিছু হচ্ছে, কোনো কিছু আশাবাদী কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই আর কি। এখন আপনার যেটা হচ্ছে এই বক্তব্য, দীনেশ ত্রিবেদীর এই বক্তব্য চাওয়া হয়েছে এবং নানান জায়গায় ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো দীনেশ ত্রিবেদীর যদি পলিটিক্যাল বা ফিলোসফিক্যাল জায়গা দেখতে হয়, সে কিন্তু সে বিজেপি করে না, সে বিজেপি ঘরানার লোক না, তারা হচ্ছে তৃণমূল ঘরানার লোক। কিন্তু সে তৃণমূল ঘরানা হোক, চাকরিটা তো করতেছে হচ্ছে ভারত রাষ্ট্রের, ঠিক আছে। আপনি যখন হচ্ছে একটা জায়গায় রাষ্ট্রদূত হবেন, তখন আপনার হচ্ছে কোন দল করেন, ছাত্র জীবনে কোন সংগঠন করছেন, বাম করছেন না ডান করছেন দেখার বিষয় না, তখন হচ্ছে আপনার রাষ্ট্রের একজন মানে কর্মচারী বা কর্মকর্তা আর কি। 21 থেকে সে কিন্তু বিজেপি, হ্যাঁ, 2021 থেকে সে বিজেপি, 21 থেকে বিজেপি হয়েছে। ফলে তো সে তো তার মতাদর্শ পরিবর্তন করেই ফেলছে। ফলে একদা তৃণমূল যদি ধরতে চান, তাহলে একদা তৃণমূলের দুর্নীতিবাজ নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন তো শুভেন্দু অধিকারী নিজেই, ঠিক আছে। তো ওই একদা সব অনেকেই তৃণমূল থাকতে পারে, কংগ্রেস থাকতে পারে, ওটা আমরা বাদ দিলাম। ফলে দীনেশ ত্রিবেদী আপনার হচ্ছে সেই বিজেপি বা আরএসএস এর যে হিন্দুত্ববাদী যে রাজনীতি, তাদের যে সাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনীতি এর বিষয়ে হচ্ছে তারা সেইখানে সেইভাবে করে এই হচ্ছে গিয়ে কথাবার্তাগুলো ছুড়ে দেবেন। অমিত শাহ যেভাবে বলবেন, নরেন্দ্র মোদী যেভাবে বলবেন, শুভেন্দু অধিকারীরা যেভাবে বলবেন, হেমন্তরা যেভাবে বলবেন,
আমার দীনেশ ত্রিবেদী সেভাবে বলবেন। কিন্তু এই জায়গায় আমার কাছে যেটা মনে হচ্ছে তিনি অনেকটা মজা করার মতো কথা বলে গেছেন আর কি। এটা হচ্ছে একজন ডিপ্লোম্যাটের সাথে একজন হচ্ছে রাষ্ট্রদূতের সাথে যায় না, ঠিক আছে, যায় না। মানে একটা এক ধরনের সীমাকে লঙ্ঘন করা, একটা কূটনৈতিক তো মানে ইয়া আছে, স্ট্যান্ডার্ড আছে, একটা মান আছে, সেটার সাথে যায় না আর কি। যে তিনি খুব কাব্যিক হতে গিয়ে আকাশ বাতাস মিলেতে গিয়ে স্বপ্ন মানে নিতে গিয়ে তিনি খুব স্পর্শকাতর জায়গায় চলে গেছেন। এই স্পর্শকাতর জায়গায় চলে, হ্যাঁ, এটা যদি বিজেপির রাষ্ট্র ক্ষমতা না থাকতো, তারা যদি সেই অখণ্ড ভারতের মানচিত্র তাদের ওই যে যন্ত্র মন্ত্রের ওই জায়গায় দিল্লিতে স্থাপন না করতো, ঠিক আছে, তাহলে এই কথা কিন্তু কোনো কিছু আমরা মাইন্ড করতাম না, আমাদের কিছু যায় আসতো না। হ্যাঁ, ঠিকই তো হচ্ছে, আমরা ও বেটা বাংলায় কথা বলে, আমরা বাংলায় কথা বলতেছি, হ্যাঁ, ও বেটা আকাশ বাতাস একই রকম, ওয়েদার কাছাকাছি, সব চেহারা ছবি একই রকম লাগে আমাদের, আমরা সেভাবে নিতে পারতাম। কিন্তু ওর তো আরেকটা উদ্দেশ্য আছে, ওদের আরেক ধরনের রাজনীতি আছে, এক ধরনের আধিপত্যবাদের রাজনীতি আছে, যেটা হচ্ছে এই মুহূর্তে ভারতের শাসক দলের মানে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হচ্ছে এই ধরনের উগ্র জাতীয়তাবাদকে তারা হচ্ছে পাল্টেছে এবং এটাকে বিকশিত করতেছে এবং এটাকে দিয়ে তাদের দেশের মানুষের মস্তিষ্ককে তারা পলিউটেট করতেছে এবং সেটার মধ্যে দিয়ে যে ফ্যানাটিক একটা বিশাল ক্রাউড তৈরি করতেছে, সেটাকে একসময় তারা ভোটে রূপান্তরিত করতেছে এবং তারা ভোটে জিততেছে। তো তাদের যে ডেমোক্রেটিক, তাদের যে পলিটিক্স, তাদের পলিটিক্সে তাদের ভোটের রাজনীতির ক্ষেত্রে এটা জ্বালানি হিসাবে দিচ্ছে আর কি। সেই জ্বালানির ক্ষেত্রে হচ্ছে গিয়ে দীনেশ ত্রিবেদী তো সেই রকম কথাবার্তাই বলবেন আর কি। তো এরকম কথাবার্তা বলা রাষ্ট্রদূতকে বাংলাদেশ কীভাবে ডিল করবে? সেটা কি খুব বেশি নতজানু হয়ে ডিল করবে, নাকি সেটা হচ্ছে একটা স্বাধীন সার্বভৌম একটা সাহসী নেতৃত্ব আমরা দেখব? এটা আমরা দেখতে চাই।